এখানে যে সুন্নতি মুমিনটাকে দেখা যাচ্ছে না, তার নাম হলো জুনায়েদ আহমেদ। জুনায়েদ আহমেদ ওই যে দিল্লিতে যন্তর মন্তরের সামনে যে আরশোলারা আন্দোলন করছিল না, তো সেখানে এই জুনায়েদ আহমেদ ব্যাপকভাবে খাদ্য খাবার উনি বিতরণ করতেন। কতজনের বিতরণ করতেন কে জানে, কিন্তু উনি খুব দিলদরিয়াভাবে তাদের খাদ্য খাবার দিতেন এবং সেগুলো কিন্তু খুব দামি খাবার। এমন না যে যে কোনো জায়গা থেকে এনে, এরকম না, একেবারে খুব অ্যারিস্টোক্র্যাট রেস্টুরেন্ট থেকে অর্ডারি খাবার এনে কিন্তু উনি এই যে দেখছেন ওই যে বিতরণ করেছেন, ডান পাশে তার কিন্তু ভিডিও দেখা যাচ্ছে, দেখেন এই যে দেখা যাচ্ছে যে এই দেখেন কি সুন্দর খাদ্য খাবার উনি বিতরণ করছেন, তাই না? মহান একটা কাজ করছে। ছেলেপেলেরা না খেয়ে থাকবে এটা কি হয় নাকি? এই জন্যে মহান একটা কাজ করছে। এই জন্যে তাকে এই ভারতীয় এই কি আরশোলা পার্টির লোকজন এবং ছাত্রছাত্রীরা তাকে কি ধন্যবাদ দিবে, এবং একই সঙ্গে ভারতের সরকারও তাকে ধন্যবাদ দিবে। কারণ ওইখানে যারা আন্দোলন করতে গেছিলো তাদের অনেকে হয়তো না খেয়ে অনাহারে ওখানে অসুস্থ হয়ে পড়তো। তো এই লোক খাবার বিতরণ করছে, এর ফলে তারা কিন্তু কেউ অসুস্থ হয় নাই। অসুস্থ হয়ে পড়ে কেউ মাথা ঘুরে পড়ে যদি মারা টারা যেত, তাহলে ভারত সরকার বিপদে পড়তো না। তো এর থেকে তো তাদেরকে রক্ষা করছে, এর থেকে তো এই বিপদ থেকে তো ভারত সরকারকে রক্ষা করছে এই জুনায়েদ আহমদ, এটা তো বলাই যায় নাকি? কিন্তু হঠাৎ করে কথা নেই বার্তা নাই, এই তেলাপোকা দল আরশোলার দল যখন আন্দোলনে খান্তি দিয়ে চলে গেল, তখন কিন্তু এই লোকটা পড়ে গেছে বিপদে, এবং এর খবর কিন্তু এখন আর ওই আরশোলা দলের কোনো নেতা টেতা কিন্তু নিচ্ছে না। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই আরশোলা দল যখন যে সরকারের যে প্রতিনিধির সাথে যখন আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছিল না, তারা তখন বলছে যে সমস্ত ছাত্ররা আন্দোলনে ছিল তাদের বিরুদ্ধে যদি কোনো কেস কারবার হয় সেইটা যেন তুলে নেওয়া হয়। এখানে কিন্তু ওরা বলে নাই যে অন্য যারা যারা ছিল তাদেরও কেস কারবার যেন তুলে নেওয়া হয়, না, এইটা কিন্তু ছিল না। ছিল এটা শুধুমাত্র ছাত্রদের ব্যাপারে, কারণ এই আন্দোলনটা তো ছাত্রদের আন্দোলনই ছিল, তাই না? এখানে ছাত্রের বাইরে তো অন্য কেউ এখানে থাকার কথা না। আর যদি থাকেও তারা আসলে দর্শক হিসেবে থাকবে, অর্থাৎ ছাত্র আন্দোলন করছে ওই চতুর্দিকে দাঁড়িয়ে হয়তো কৌতূহলী হয়ে অনেকে আসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তবে এই কৌতূহল অনেক ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে, কারণ খবর দেখলাম যে বাংলাদেশের কয়েকটা ছেলে তারা চিকিৎসা করার জন্য দিল্লিতে গেছিলো। তো এই আন্দোলন যেখানে হচ্ছিল তারা ওখানে গিয়ে এখন আন্দোলনের মধ্যে শরিক হয়েছিল নাকি দর্শকের মতো দেখছিল কে জানে, বাট পুলিশ তাদেরকে ধরছে। ধরার পর তাদের পরিচয় পাওয়া গেছে তারা বাংলাদেশি। এখন তো ধরে নিয়ে হাজতে ঢুকিয়েছে, কে জানে কী হবে। জেল হাজত ফাঁস দিলেও তো কিছু করার নাই, তাই না? এখন দেখা যাক কী হয়। বাট আসল বক্তব্য সেটা না। আসল বক্তব্য হচ্ছে যে এই জুনায়েদ ব্যক্তিগতভাবে সে কিন্তু একটা ছোট্টখাটো ওই যে মোবাইল ফোন যে সারাই করে না, মেরামত করে না, ওই দোকান চালায়। অর্থাৎ তাহলে তো স্বাভাবিকভাবে নর্মাল একটা দিন আনে দিন খাওয়া টাইপের পাবলিক, তাই না? কিন্তু সে এখানে শত শত না হাজার হাজার লোকের সে খাদ্য এখানে সরবরাহ করেছে, তাও খুবই দামি খাবার। তাহলে তো একটা প্রশ্ন উঠবেই। আর তবে দেশে তো ছাত্রও না, তার এখানে কী কাম? তার এখানে শত প্রণোদিত হয়ে এসে ভলান্টিয়ার হয়ে তার ব্যক্তিগত ব্যবসায়িক কাজকাম ফেলে এখানে এসে ছাত্রদের পিছনে দাঁড়ানো, তার উদ্দেশ্যটা কী? আর যদি উদ্দেশ্য ভালো হয়েও থাকে তাহলে এরা টাকা পয়সা কে দিল? এখন ঘটনা হচ্ছে এই দিল্লি পুলিশ তারা তো খুবই বেরসিক। এই জুনায়েদ এই ছাত্রদের খাইয়ে যে কত উপকার করলো, এমনকি সরকারের উপকার করলো, এইটা কিন্তু তারা কৃতজ্ঞতা স্বীকার না করে তারা কৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে। মানে এখন এর সর্বনাশ করার ধান্দা এরা খুঁজে বেড়াচ্ছে। এর বাড়িতে গেছে পায় নাই, এর বোনের বাড়িতে কোথায় জানি গেছে তাও পায় নাই, এর ভাইয়ের বাড়িতে গেছে তাও পায় নাই। এখন তাদের কাছে একটা বিরাট লিস্ট, আসলে লিস্ট না, একটা তালিকা আছে প্রশ্নের, যে প্রশ্নের উত্তর তারা জুনিয়রদের কাছ থেকে চায়। সেটা হলো যে সে একটা ছোটোখাটো ওই মোবাইল ফোনের মেরামতকারী হওয়া সত্ত্বেও সে এই যে খাওয়া দাওয়া করিয়েছে। তো এক নম্বর প্রশ্ন হলো যে সে আনুমানিক কতজনকে খাইয়েছে প্রতিদিন, এবং কতদিন খাইয়েছে, প্রত্যেক দিন তার কত টাকা খরচ হয়েছে, এবং টোটাল তার কত টাকা খরচ হয়েছে।
এবং কে তাকে টাকা দিয়েছে। হ্যাঁ, এইটি হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ এই যে টাকাগুলো দিল সে তো নিশ্চয়ই জমি বিক্রি করে এনে এখানে খরচ করে নাই, তাই না? নিশ্চয়ই তাকে কেউ টাকা দিয়েছে। একেবারে জমি বিক্রি যদি করার তার খায় থাকতোই, ধরো যাক তার কিছু জমি আছে, সে এতই মানবতাবাদী যে সে জমি বিক্রি করে হলেও এদেরকে খাওয়াবে, ইটস ওকে ফাইন। কিন্তু ভাই জমি বিক্রি করতে গেলে তো একটু টাইম লাগবে, দালাল ধরতে হবে, কাস্টমার খুঁজতে হবে, রেস্টিওবিটি যাইতে হবে, তারপরে রেস্টিমেস্টি হবে, তারপরে সে তো 2-4 মাসের কাহিনী। কিন্তু এটা তড়িৎ গতিতে, একেবারে আলোর গতিতে সে টাকা পেয়ে গেছে, তাই না? তো পুলিশের এখন প্রশ্ন হচ্ছে টাকা তোমাকে কে দিল, কোথা থেকে দিল, কত দিল, এখন ইত্যাদি প্রশ্ন নিয়ে এখন পুলিশ তো মানে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, বাটি চালান দিয়ে হেরিকেন হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে কোথায় সে। কারণ এমন তো হতে পারে পুলিশ হয়তো মনে করছে যে হয়তো তার কোনো ওই আলাদিনের চেরাগ থাকতে হতে পারে নাকি, আলাদিনের চেরাগ, তারপরে ওই চেরাগে ঘষা দিয়েছে, দৈত্য সে হাজির হয়ে বলছে প্রভু বা হে মাস্টার, হে মনিব, কী দরকার তোমার? তখন হয়তো জুনায়েদ বলছে যে আজকে আমার 10,000 লোকের খাদ্য দরকার, ফার্স্ট ক্লাস খাবার, দিল্লির সবচেয়ে টপ ক্লাস যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে নিয়ে আসো। এরকমও তো হতে পারে, তাই না? মুমিন মুসলমানরা অনেক কিছুতেই তো বিশ্বাস করে। যেমন ওই যে মুসা নবীর আমলে যখন ওই মিশর থেকে তাদের যে কম মানে এই ইহুদিদেরকে নিয়ে ওই যে লোহিত সাগর পাড়ি দিয়ে যখন সিনাই উপদ্বীপের ওই যে মরুভূমির মধ্যে ঘুরতেছিল, তো মরুভূমিতে খাবার নাই, পানি নাই, তো তার উম্মতরা মানে মুসা নবীর উম্মতরা তো খেপে গেল, বললো কিরে আমরা তো মিশরে দাসীর মতো ছিলাম, তাও তো খাদ্য খাবার পাইতাম, আর তুমি আমাদেরকে ডেকে এনে এখানে কি না খাইয়ে মারবা? তখন মুসা নবী তার ঈশ্বর ইয়াওয়ের কাছে বলল, আমার লোকজন তো খেপে যাচ্ছে, তারা তো মারা যাবে বলে আমাকে উল্টে মারার জন্য এখন ধান্দা করেছে, হে ইয়াওয়ে, হে প্রভু খাবার দাও। সাথে সাথে কি ইয়াওয়ে কী করছিল, আকাশ থেকে মান্না সালোয়া ফেলছিল তো, আর ওদিকে পানির জন্য কি করলো, ওই ইয়াওয়ে ওই মুসাকে বলে, এই তুমি তোমার লাঠি দিয়ে যে পাশে যে পাথর আছে বাড়ি মারো। তো বাড়ি মারলে পাথর দ্বিখণ্ডিত হয়ে মাঝখান দিয়ে একেবারে কল 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 করে পানি বের হতে থাকলো, এবং তারপরে ওরা খেয়ে দেয়ে বাঁচলো। তাহলে এখানে সরাসরি ইয়াওয়ের সহায়তায় এইগুলো হলো না। এখন এই জুনায়েদ সেও তো ওই কিসিমের একজন কঠিন মমিন পুরুষ হতে পারে, তাই না? একেবারে সুন্নতি পুরুষ, একেবারে কোরআন হাদিসের সব বিধিবিধান মানে। এই ছেলেদের কষ্ট দেখে সে সহ্য করতে না পেরে এখানে খাবার দিচ্ছে, এবং দেওয়ার সাথে সাথে হয় তার কাছে আলাদিনের চেরাগ ছিল, নইলে আল্লাহর কাছে বলছে, হে আল্লাহ তুমি যে কোনোভাবে হোক এই ছেলেরা না খেয়ে মারা যাবে, এখানে আন্দোলন করছে, তুমি খাবার দাও। হয়তো আল্লাহ রাতের বেলায় তাকে খাবার দিয়ে দিত, এরকমও তো হতে পারে বিষয়টা। তো এখন আমি জানি না দিল্লির পুলিশ এই সমস্ত ব্যাখ্যায় খুশি হবে কি না, তবে হওয়া উচিত। দুনিয়াতে অলৌকিক ঘটনা আছে, আর জুনায়েদ সে ইসলাম ধর্মের মানুষে তো এই সমস্ত অলৌকিকতে বিশ্বাসও করে, তাই না? কিন্তু বেরসিক দিল্লি পুলিশ এই ব্যাখ্যাতে সন্তুষ্ট হবে বলে মনে হয় না। অর্থাৎ তার জীবনটা হেল করে ছেড়ে দিবে। তাকে অবশ্যই বলতে হবে যে কে বা কারা টাকা দিয়েছে, কোথা থেকে দিয়েছে, কতজনকে সে খাইয়েছে। এবং দেখেন এই আরশোলা দল কত নিমকারাম এবং কত বড় মানে কী বলা যায়, নিমকারাম, এবং কত বড় ওই অকৃতজ্ঞ। তারা কিন্তু ওই শুধুমাত্র ছাত্রদের বিরুদ্ধে কেস টেস হইলে এগুলো তুলে নেওয়ার জন্য দাবি করছে, বাট এদেরকে যে খাইয়ে দাইয়ে রাখলো, তারপরে এদেরকে সেবা পানি টানি দিল, তাই না? এদের সাথে এসে ভাঙচুর করলো, মোদির বিরুদ্ধে কত কথা কুকথা বললো, তাই না? তো তাদের ব্যাপারে কিন্তু তারা কোনো ওই দাবি দেওয়া পেশ করে নাই। তাহলে এরা এখন ফাটাবাসের মধ্যে পড়ে গেল না? তাহলে এই মানে আরশোলা পার্টি, এই যে এই জঙ্গি জিয়াদি টাইপের যে লোকজন আছে ভারতে, যারা নাকি ভারতের অখণ্ডত্বে বিশ্বাস করে না, বস্তুত ভারতকেই যারা ভালোবাসে না, ভারতের ধ্বংস যারা চায়, ভারতকে খণ্ড বিখণ্ড করতে চায় ভিতরে থেকে, এবং ভারতের খায়, ভারতের পরে ভারতের সব কিছু ভোগ করে ভারতকে যারা আবার ভালোবাসে না, তো এক্ষেত্রে তো অনেকটা বলা যায় যে এই আরশোলা পার্টি তাদেরকে একেবারে ওপেন করে দিয়ে গেল নাকি। আমার কাছে তো এখন এটাই মনে হচ্ছে। এখন কিন্তু অনেক লোকজন একেবারে ওপেন হয়েছিল, তাই না? তাদের মুখোশ কিন্তু খুলে গেছে, আর অত্যাধুনিক যে ওই চোখে সানগ্লাস দিয়ে কী জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের
কি লেন্স মেন্স আছে সেইগুলো দিয়ে নাকি তাদের ছবি টবি তুলছে। এরা নাকি এখন আর ভেগে যাওয়ার কোনো ফাঁক নাই, ওয়ান আফটার অ্যানাদার একেবারে ইঁদুর কলের মতো তাদেরকে ধরবে, ধরে ধরে তারপরে কী করে কে জানে। এখন এই জুনায়েদ দেখেন কি কাণ্ড, এত ভালো একটা কাজ করার পর যেখানে তাকে পুরস্কার দেওয়ার কথা সেখানে এখন তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে, জীবনটা হেল হয়ে যাচ্ছে। তবে এটা বলাই বাহুল্য, দিল্লি পুলিশ ধরার পর তাকে তো প্রথমে ধুনধুনা দিবেই, প্রথমে তো মারাত্মক ধুনধুনা দিবে, এরপর হয়তো ওই প্রশ্ন যেগুলো একটু আগে আমি বললাম ওইগুলো হয়তো করা শুরু করবে, তখন ঘড় ঘড় করে সব বলে দিবে, আর তখন আমরা জানতে পারবো যে ঘটনা হলে কি, কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ালো। অবশ্য ভারত সরকার সব কিছু প্রকাশ করবে কিনা সেটাও তো সন্দেহ। যাকে আমাদের যেটা অনুমান সেটাই বললাম। ধন্যবাদ।